এরপরে সাকসেশনের কতগুলো থিওরি আছে। মানে সাকসেশন ব্যাপারটা কি, সাকসেশন যদি আমি বোঝাই, সাকসেশন মানে হচ্ছে যে যেটা আমি আগের ভিডিওটাই বললাম যে ধরো প্রথমে একটা বেয়ার আইল্যান্ড থাকবে। বেয়ার মানে যেখানে কিচ্ছু নেই, পুরো নুট বেয়ার, ঠিক আছে, এটাকে বেয়ার আইল্যান্ড বা ব্যারেন আইল্যান্ডও বলে, কিছু নেই। প্রথমে সেখানে ছোটো ছোটো মাইক্রো অর্গানিজম আসবে, দিয়ে সেখানে ও কিছু চেঞ্জ করা মানে ওখানে ও অ্যাডজাস্ট করবে, এবং অ্যাডজাস্ট করার জন্য সয়েলটা দেখো আস্তে আস্তে ফার্টাইল হবে। সয়েলটা ফার্টাইল হলো, এরপর সেটা বসবাসযোগ্য হলো প্ল্যান্টের জন্য, তাহলে ব্যাকটেরিয়ার পর ধরো ছোটো ছোটো প্ল্যান্ট এলো, তারপরে বড় বড় প্ল্যান্ট এলো, তারপর বড় বড় ট্রি হয়ে গেল, ফাইনালি এটা একটা ফরেস্টে কনভার্ট হয়ে গেলো। তাহলে একদিনে তো আর ফরেস্টের জন্ম হয়নি, সাকসেশন হয়ে হয়ে জন্ম হয়েছে। প্রথমে একদম ন্যাড়া একটা ল্যান্ড ছিল যদি প্রাইমারি সাকসেশন থেকে ধরি, তারপরে ছোটো ছোটো ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম এলো, এমনভাবে ওখানে ওরা থাকা শুরু করলো, ওরা সয়েলে এমন কিছু রিলিজ করলো যার জন্য সয়েলটা আরও বেশি ফার্টাইল হলো, তার জন্য প্রথমে ছোটো ছোটো ঘাস এলো, হার্বস এলো, শার্বস এলো, ফাইনালি অনেক বছর পর সেটা একটা ফরেস্টে কনভার্ট হলো। এইভাবে ফরেস্ট তৈরি হয়, তো সেটাকে আমরা সাকসেশন বলছি। তো সেই সাকসেশনেরই বিভিন্ন রকম থিওরি বিভিন্ন সায়েন্টিস্টরা দিয়েছিলেন। তো ফার্স্টে সায়েন্টিস্টরা দিয়েছিলেন মোনোক্লাইম্যাক্স বা ক্লাইমেটিক থিওরি, কিছুই না এটা ইতিহাসের মতো। উনি বলেছিলেন যে ক্লাইমেট রেসপন্সিবল থাকে সাকসেশনের জন্য, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে ওরকম সাকসেশন বলে কিছু হয় না। উনি বলেছিলেন যে ক্লাইমেটই রেসপন্সিবল একটা সাকসেশনের জন্য। যেমন উনি বলেছেন যে যদি আমি ফোর্থ লাইন থেকে পড়ি, তোমার হাইড্রোসিরি, স্যামোসিরি, জেরোসিরি, লিথোসিরি আর অল গোয়িং টু গেট কনভার্টেড ইন্টু টেরেস্ট্রিয়াল ক্লাইম্যাক্স ডিউ টু সেম ক্লাইমেটিক কন্ডিশন। উনি বলতে চাইছিলেন যে হাইড্রোসিরিতে বা স্যামোসিরিতে বা জেরোসিরিতে বা লিথোসিরিতে একই ক্লাইমেট থাকার জন্য সবার টেরেস্ট্রিয়াল ক্লাইম্যাক্সে সবাই কনভার্ট হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা রিয়েলিটিতে মোনোক্লাইমেটিক থিওরিটা চলে না, ঠিক আছে। আর এইগুলো সব ইতিহাস আছে, পড়ে নেবে, এগুলো বোঝানোর কিছু নেই। তারপরে এসেছিলো পলিক্লাইম্যাক্স। পলিক্লাইম্যাক্স তো ট্যান্সলিয়ার হার্ট বলেছিল, ইনি বলেছিলেন যে না, ওরকম মোনোক্লাইম্যাক্স বলে কিছু হয় না, একটা বড় টোপোগ্রাফি বা হ্যাবিটেটে অনেক রকমের ক্লাইম্যাক্স থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে ঠিক মোনোটার অপোজিট। মোনো বলেছিল যে শুধুমাত্র ক্লাইমেটই ডিটারমাইন করবে যে কী অ্যাকচুয়াল ক্লাইম্যাক্সটা হবে সাকসেশনে। আর পলি ক্লাইমেটিক থিওরিতে উনি বলেছিলেন যে না, একটা ওরকম পার্টিকুলার ক্লাইমেট কিছু ঠিক করে দিতে পারে না, অন্যান্য ফ্যাক্টর বিসাইড ক্লাইমেট যেমন সয়েল, টোপোগ্রাফি ফ্যাক্টর, বায়োটিক ফ্যাক্টর, এগুলো সবাই ডিসাইড করে যে ফাইনাল ক্লাইম্যাক্স স্টেজ একটা সাকসেশনের কখন হবে, ঠিক আছে। তারপরে আরেকজন এলো ক্লাইমেটিক প্যাটার্ন হাইপোথিসিস। ইনিও ওই অনেকটা বলেছিলেন যে একটা লার্জ এরিয়াতে দ্য ক্লাইম্যাক্স স্টেজ ইজ অলরেডি ডিসাইডেড। ইনি বলেছিলেন যে ক্লাইম্যাক্স বলে কিছু হয় না, আগে থেকে এনভায়রনমেন্ট ঠিক করেই রাখে যে কি ফাইনালি সাকসেশনে গিয়ে হতে চলেছে, সেই অনুযায়ী আমাদেরটা সাকসেশনটা ঠিকঠাক হয়। তারপরে নন ইকুইলিব্রিয়াম থিওরি বলেছিলেন যে ক্লাইম্যাক্স, মানে এটার যারা ছিল আর কি, এটারও পার্টিকুলার একজন নেই, অনেকে মিলে বলেছিল যে এই ক্লাইম্যাক্স থিওরি বলে কিছু হয় না, কোনো স্টেজকে আমরা ক্লাইম্যাক্স বলতে পারি না, কারণ সবসময় কিন্তু সাকসেশনে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। তারপর ফাইনালি যে থিওরিটা অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা হচ্ছে শিফটিং মোজাইক স্টেডি স্টেট ডাইনামিক ইকুইলিব্রিয়াম হাইপোথিসিস। সেটা উইলসন বলেছিলেন, এটাই সব থেকে বেশি মানে অ্যাকসেপ্টেড। তিনি বলেছিলেন একটা বড় জায়গায় প্রত্যেকটা ক্লাইম্যাক্স চেঞ্জ হতে থাকে। প্রথমে গ্রাসল্যান্ড থাকে, তারপর সেটা চেঞ্জ হয়ে ফরেস্ট হয়ে গেল, পরবর্তীকালে সেই ফরেস্টটা ধ্বংস হয়ে সেই জায়গাটা একটা রকের ক্লাইম্যাক্স তৈরি হলো, পরবর্তীকালে সেই রকের পুরো ক্লাইমেটিক জায়গাটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়াটার বডি হয়ে গেল, এবার চেঞ্জিং, মানে একটা জায়গায় স্থায়ী নয়, এটা উনি বলেছিলেন, ঠিক আছে। এটা তো হলো সাকসেশনের মডেল। এইবার আমরা পড়ব ইকোলজিক্যাল সাকসেশন মডেল, যেটা কর্নেল আর স্লেয়ার দিয়েছিল। তো এই কর্নেল আর স্লেয়ার যেটা দিয়েছিল, উনি টোটাল 3টে মডেল দিয়েছিল। একটাকে ফেসিলিয়েশন মডেল বলে, আর একটাকে ইনহিবিশন মডেল বলে, আর একটাকে টলারেন্স মডেল বলে। ফেসিলিয়েশন মডেল মানে হচ্ছে যে পুরনো স্পিসিস নতুন স্পিসিসের আহ্বান করছে। সব থেকে ভালো এক্সাম্পল, তোমরা যখন কলেজে ঢোকো বা ইউনিভার্সিটিতে ঢোকো, তোমাদের ইয়ে হয়, ওই নবীনবরণ হয়। তার মানে কি, ওখানে তোমাকে সিনিয়ররা আহ্বান করছে, তারপরে তোমরা একটা টাইমে সিনিয়র হয়ে যাও, তা তোমার যারা সিনিয়র হয় তারা আবার চলে যায়, তো এটাকে ফেসিলিয়েশন মডেল বলছে। তার মানে সিনিয়ররা তোমাকে আহ্বান করছে, তার মানে এখানে সিনিয়র বলতে আগে যে স্পিসিসটি ঢুকেছে সে মানে ওই জায়গাটা আবার যদি দ্বিতীয় কোনো স্পিসিস আসে তাকে আহ্বান করবে। তার মানে কি বলতে চাইলো, ধরো একটা এরিয়া, সেখানে আগে স্পিসিস এ থাকতো, পরবর্তীকালে আর এক রকম স্পিসিস সেখানে আসা শুরু করলো, এবং ও বলছে ঠিক আছে তুই আয়, কোনো অসুবিধা নেই। তারপরে এর ধরো ডেথ হয়ে গেল, কারণ প্রত্যেকটা স্পিসিস তো একটা টাইমে মারা যাবে, তারপর সেখানে স্পিসিস বি বিরাজমান করলো। আবার কিছুক্ষণ পর স্পিসিস সি, কিছুদিন পর স্পিসিস সি আসতে চাইলো, তা বি তাকে হেল্প করলো যে এসো, আহ্বান করলো এসো, এবং তারপর স্পিসিস বি মরে গেল, তারপর সেখানে স্পিসিস সি রাজ করলো। এইরকম টাইপের, মানে পরবর্তী স্পিসিসকে সবসময় আহ্বান করা, এটাকে একটা অ্যারো দিয়ে বোঝানো হয়। যেমন দেখো, এ বিকে হেল্প করছে আসতে, ধরো এরকম হলো, ঠিক আছে। ডিটা ফাইনাল হচ্ছে স্টেবল হয়ে গেল, এবং ডিটাই তোমার ক্লাইম্যাক্স
যেটাকে বলছি ক্লাইম্যাক্স, ডিটা ফাইনালি স্টেবল ওই ওখানে বিরাজমান করলো। বাট সবার আগে এ এসছিল, এ আহ্বান করে বিকে ডেকে পাঠালো, তারপরে এ মারা গেল। তাহলে এখান দিয়ে আমি দেখালাম ডেথ। পরে বি এলো, বি কিছুদিন থাকলো, বিও একদম ক্লাইম্যাক্সে পৌঁছাতে পারলো না, তার আগে মারা গেল, ডেথ। আচ্ছা, বি যাওয়ার সময় সি এসেছিল, তো সি কে আহ্বান করেছিল বি। আচ্ছা, সিও থাকতে পারলো না, হয়তো কোনো হার্শ কন্ডিশনের জন্য অ্যাডাপ্ট করতে পারলো না বলে মারা গেল। কিন্তু ডি ফাইনালি ডি সে জায়গাটা অ্যাডাপ্ট করে ফেলেছে, অ্যাডজাস্ট করে ফেলেছে বলে এই ক্লাইম্যাক্স হয়ে গেল এবং এই সে জায়গাটা বিরাজমান করলো। সেই জন্য দেখো এটার পুরো ডেফিনেশনটা এখানে পড়বে। এবার এটা অ্যারো দিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে, তাই দেখো জানতে হবে। বেরেন আইল্যান্ড মানে নিউড আইল্যান্ড, ধরো কোনো ফাঁকা আইল্যান্ড ছিল, সেখানে ফার্স্ট এলো স্পিসিস এ, সেই জন্য পজিটিভ। তার মানে কি বেরেন আইল্যান্ডটার জন্য স্পিসিস এটা ফেভারেবল। কিছুদিন স্পিসিস সেখানে থাকলো, তারপরে মরে গেল, তারপর কিন্তু তার আগে বি এসেছিল, তাই বি কেও হেল্প করলো, সেটা পজিটিভ সাইন। পরবর্তীকালে সি ডি ই মানে অনেকগুলো মাঝখানে আর কি আর আমি দেখাইনি, করে ফাইনালি যে স্পিসিস ডি হলো, ধরো সে ক্লাইম্যাক্সে পৌঁছে একদম ওখানে টিকে যেতে পারলে এবং সে তারপরে সে তার আরও কি বলবো পপুলেশন বাড়ালো এবং তারপরে সে ফাইনালি ওই জায়গাটা ডমিনেটিং পপুলেশন হতে পারলো, ঠিক আছে। আর এরা মরে গেল কেন, এরা অ্যাডজাস্ট করতে পারলো না ওই জায়গাটার সাথে, বাট ডি করে ফেলতে পারলো। তার মানে এই অ্যারোটা মানে এখানে হেল্পিং। ওখানে যেমন আমরা দেখবে মনে করে দেখো এরকম আর একটা অ্যারোর জায়গা পড়েছিলাম স্পিসিস ইন্টারাকশনে, তার সাথে কিন্তু এটাকে গোলাবে না, বাট অ্যারোগুলো মনে রাখবে। তোমাদের এরকম একটা ফিগার দিয়ে বলবে, তাহলে বলো এটা কি মডেল, এটা কি ফেসিলিয়েশন মডেল, না এটা কি ইনহিবিশন মডেল, না এটা কি টলারেন্স মডেল। তার মানে যদি একটা অ্যারো অথবা প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝে যাবে যে ফেসিলিয়েশন মডেল মানে আগের স্পিসিস পরের স্পিসিসকে আহ্বান করছে, ঠিক আছে। আর আর মানে ফেসিলিয়েশন মডেল বা এটাকে রিলে মডেলও বলা, এটা দুটো ফিগার আছে। প্রথমে ওপরের ফিগারটা দেখলে, তারপরে ডে তালা যেটা বোঝালাম সেই ফিগারটা দেখলে, মানে দুটো ফিগার হতে পারে। এরপর ইনহিবিশন মডেল, ইনহিবিশন মডেলটা দুটো ফিগার দেখো বাঁদিকে আর ডান দিকে করা আছে, কিন্তু আগে আমি ইনহিবিশন মানে হচ্ছে তোমার ঠিক অপোজিট, মানে স্পিসিস বি এবার পছন্দ করছে না যে স্পিসিস সি আসুক, ঠিক আছে। তার মানে এবার বাধা দিচ্ছে, আগেরটা বাধা দেয়নি, এবারটা বাধা দিচ্ছে। এবার তাহলে কি হচ্ছে, দাঁড়াও, কোনো একটা জায়গায় এ ছিল, আচ্ছা বি টিকতে পারলো না, সি টিকতে পারলো না, ডি টিকে গেল, কিন্তু এখানে মাইনাস সাইন হবে, ঠিক আছে। এবং এরকম সাইনটা, এটা মানে হচ্ছে ইনহিবিশন, পছন্দ করছে না। তার মানে এ এসছিল, আচ্ছা এ নিজেকে টেকানোর চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে আবার বি চলে এসছে, বাট পছন্দ করছে না যে বি আসুক, তো বিকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাট যাই হোক, এ কোনোভাবে মারা গেল, সে জায়গাটা কিছুদিন বি থাকলো, তাই করতে করতে সি এলো, বি পছন্দ করছে না যে সি আসুক, বি সির সাথে ঝামেলা করতে থাকলো, বাট তাও বি মারা গেল এবং সি ওখানটা হয়তো কম্পিটিশন উইন করে সি জিতে গেল, তাই সি কিছুদিন থাকলো। সিমিলারলি ডি এলো, বাট ঠিক আছে, এবার সি তো অটোমেটিক্যালি মরে গেল, ধরো মরণ তো সবার থাকে, এবং ডি সেখানে আস্তে আস্তে রাজ করলো, ডি তার পপুলেশন বাড়িয়ে ফেলো, কারণ ডি সেই জায়গাটার সাথে ভালো করে খাপ খাইয়ে নিতে পারলে এবং তারপরে সে ডমিনেটিং হলো। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য হলো, আগেরটার ক্ষেত্রে স্পিসিসগুলো বলছিল ঠিক আছে আমি তো মারাই যাবো, তুই আমার জায়গাটা এসে থাক, কোনো অসুবিধে নেই, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আহ্বান করছে না, ইনহিবিশন করছে, ঠিক আছে। বাট ফাইনালি মরেই যাচ্ছে, কারণ মরণ থাকবেই, যে আর কি অ্যাডজাস্ট করতে পারবে না। এবার এদের সাইনটা দেখে নাও, ডেফিনেশনটা পড়ে নেবে। এটা আচ্ছা, এদের সাইনটা কিন্তু দুদিকে অ্যারো, যেমন ফেসিলিয়েশন মডেলে দেখো একদিকে কিন্তু অ্যারো, কিন্তু এদের ক্ষেত্রে দেখো দুদিকেই অ্যারো। দুদিকে অ্যারো মানে এখানে কিন্তু ইনহিবিশন, এই দুটো গোলাবে না। তাহলে আমি যদি বলি ফেসিলিয়েশন আর ইনহিবিশনের অ্যারোর ডিফারেন্স যদি চাই, এদিকে লিখলাম ফেসিলিয়েশন আর এদিকে দেখলাম ইনহিবিশন মডেল, এটার অ্যারো কিন্তু এরকম এরকম, আর তার উপরে হয়তো প্লাস চিহ্ন থাকবে, তাহলে বুঝে যাবে। আর এটা দেখো এরকম এরকম, দুটো স্পিসিসের মধ্যে এরকম, ধরো এ এর সাথে বি, আচ্ছা সি ডি, আবার বি এর সাথে সি এর ভালো সম্পর্ক না, আবার এ এর সাথে ডি এর ভালো সম্পর্ক না, আর এদের মাঝখানে মাইনাস দিয়ে দাও, মানে এখানে এই সাইনটা থাকবে, ঠিক আছে, আর এই সাইনটা, তাহলে বুঝে যাবে যে এটা ইনহিবিশন মডেলের কথা বলা হচ্ছে, রাইট। আচ্ছা, লাস্ট একটা মডেল হচ্ছে তোমার দেখো টলারেন্স মডেল। টলারেন্স মডেল মানে কি, স্পিসিস এ থাকলো, তারপর যদি স্পিসিস বি ঢুকতে চাইলো, স্পিসিস এর কিচ্ছু যায় আসে না। ডেফিনেশনটা পরে বুঝতে পারবে। where tolerance model এর ডেফিনেশনটা পড়ছি, where existing species has no effect on the entry of upcoming species, মানে এবার যদি কোনো নতুন স্পিসিস আসে বাট কোনো সমস্যা নেই, নিউট্রালও, কোনো মানে আহ্বানও করবে না আবার ভাগিয়েও দেবে না, এরকম একটা ব্যাপার আর কি। থাকলে থাকো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার ক্ষতিও করবো না, আবার আমি তোমার কোনো হেল্পও করতে পারবো না। তাহলে এর ক্ষেত্রে এ পর ধরো বি এসছে, বি এর পর ধরো সি এসছে, সি এর পর ধরো ডি এসছে। আচ্ছা, এখানে এতক্ষণ দেখছিলাম আমরা সব পর আসছিল, মানে এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পরই। এখানে কিন্তু ওরকম ব্যাপার না, হঠাৎ করে এ স্পিসিসও আসতে পারে, হঠাৎ করে সি স্পিসিসও আসতে পারে, হঠাৎ করে বি স্পিসিসও আসতে পারে, হঠাৎ করে ডি স্পিসিসও এরকম, মানে হঠাৎ করে কেউ না কেউ আসতে পারে। এবং জিরো, এর ওপরে যদি জিরো লেখা থাকে তাহলে বুঝবে যেখানে নিউট্রাল ইন্টারাকশন হচ্ছে। তাই জন্য এক তো এরকম অ্যারো দেখালামই, তাছাড়া দেখো এরপর হয়তো ডাইরেক্ট সি স্পিসিস এসছে, এরকম হলো।
বা বি এর পর ধরো ডাইরেক্ট ডি স্পিসিস এসেছে, তাই জন্য কিন্তু এবার অ্যারোগুলো এরকম হবে, মানে অনেকগুলো অ্যারো, যেখানে অনেকগুলো অ্যারো থাকবে সেটা বুঝে যাবে টলারেন্স মডেল। এই দেখো বিভিন্ন হতে পারে, এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি ফাইনালি ম্যাচিওর ডমিনেটিং হলো। তাছাড়া এর পর বি, বি এর পর ডাইরেক্ট ডি হতে পারে, আচ্ছা এর পর বি না এসে সি এসছে, এরকম হতে পারে। মানে এখানে যে কেউ ওরকম, এখানে যেমন ছক বেঁধে বেঁধে আসছিলো, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, যে কেউ আসতে পারে, ঠিক আছে। এবং মোটামুটি এখানে জিরোই থাকবে। আর টলারেন্স মডেলে অ্যাকচুয়ালি পজিটিভ সাইন খুব একটা দেওয়া উচিত না, বাট ঠিক আছে, অনেক অনেক বইয়ে মানে দেওয়া হয়েছে, অনেক মানে ম্যাক্সিমাম বইয়ে জিরো দেওয়া, বা আবার কিছু কিছু বইয়ে দেখা যাচ্ছে যে প্লাস সাইনও আছে। যেমন এটার ক্ষেত্রে প্রথমে এ ছিল, তারপর পরপর দেখো চলে এসছে বি সি ডি একসাথে এসছে। এতক্ষণ আমরা পড়ছিলাম এরপর বি স্পিসিস, তারপর আর এক রকম স্পিসিস, কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর একসাথে বিভিন্ন স্পিসিসের এন্ট্রি নিয়ে নিতে পারে, তাতে এর কিচ্ছু যায়ও আসছে না, এ হেল্পও করবে না বা এ ইনহিবিটও করবে না। যদি আমি এখানে পজিটিভ সাইন দিয়েছি, এখানে জিরো দিলে বেটার হতো। আর দেখো এই একটা ওপেন এরিয়া, মানে একটা বেরেন আইল্যান্ড বা নুড আইল্যান্ড, তো সেখানে যে কেউ আসতে পারে, ধরো এ আসতে পারে, আবার এর পর বি আসতে পারে, বি এর পর সি আসতে পারে, তাছাড়া ডাইরেক্ট ওপেন এরিয়াতে বি আসতে পারে, ডাইরেক্ট কিন্তু ওপেন এরিয়াতে সি আসতে পারে, তাই সব দিক দিয়ে কিন্তু অ্যারো দেওয়া আছে, পরপর অ্যারো কিন্তু নেই, ঠিক আছে। তো এরকম হতে পারে, এটা হলো তোমার টলারেন্স মডেল, যে তা কিছু জায়গায় আসছে না। এরপরে এই কটা ডেফিনেশন আছে, তোমরা পড়ে নেবে, এটা বোঝানোর কিছু নেই। এরপরে এক একটা করে সাকসেশনের এক্সাম্পল দেওয়া। ধরো ওয়াটার বডিজের সাকসেশনটাকে আমরা হাইড্রোসিরি বলবো, একটা রক বডি ফর্মেশনের সাকসেশনটাকে আমরা লিথোসিরি বলবো, ঠিক আছে। হাইড্রোসিরি হলো, লিথোসিরি হলো, এবং একটা বালির মানে স্যান্ডুনস রাজস্থানে যেরকম থাকে তোমরা দেখো, তাহলে সেটার সাকসেশনকে আমরা স্যামোসিরি বলবো। স্যামোসিরি তো সব থেকে সোজা, স্যামোসিরি ইজ এন ইকোলজিক্যাল সাকসেশন দ্যাট ডেভেলপ ইন দ্য স্যান্ড অফ দ্য কোস্টাল এনভায়রনমেন্ট। আচ্ছা কোস্টাল এনভায়রনমেন্ট মানে যেখানে তোমার সি বিচ টি বিচ থাকে, সেখানে তো একদিনে আর সি বিচ তৈরি হয়ে যায়নি বা কোস্টাল আইল্যান্ড তৈরি হয়ে যায়নি, তো সেটা যে আস্তে আস্তে সাকসেশন করে তৈরি হয়েছে, সেটাকে আমরা স্যামোসিরি বলছি। 9 আউট অফ 10 দে ডেভেলপিং স্যান্ড ডিউন সাকসেশন, বলতে যাচ্ছে 10টার মধ্যে প্রায় 9 জায়গায় দেখা গেছে যে আস্তে আস্তে এই স্যান্ড ডিউন সাকসেশন দিয়েই তৈরি হয়েছে। অ্যাজ ইউ মুভ ইনল্যান্ড অ্যাক্রস দ্য স্যান্ড ডিউন, আমরা যখন ওই স্যান্ডের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো, দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন ইন পার্টিকুলার দ্য সয়েল পিএইচ চেঞ্জ, এবং আমরা বুঝতে পারবো সিশোর থেকে আস্তে আস্তে যত আমরা ল্যান্ড মাসের দিকে যাব, ওই যে তোমার স্যান্ডের আমরা দেখতে পাই, সেই স্যান্ডের প্রত্যেকটা সয়েলের পিএইচের মধ্যে চেঞ্জ থাকে, ঠিক আছে। দিস চেঞ্জ ইন কন্ডিশন কজ দ্য স্পিসিস অফ অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট লাইফ টু ফাউন্ড ইন দ্য সাকসেশন টু অলসো চেঞ্জ, এবং সেই পিএইচ চেঞ্জ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্ল্যান্ট আর অ্যানিমাল আছে। প্রথমে ধরো সি, সমুদ্রের কাছে যে বালি তৈরি হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে এমব্রায়ো ডিউন। তার থেকে একটু দূরে যাও, সেটাকে ফোর ডিউন বলা। তার থেকে আরেকটু মাঝে যাও, ইয়েলো ডিউন, গ্রে ডিউন হয়ে গেল। তারপরে আরেকটু দূরে যাও, সেখানেও তুমি যদি অল্প একটু জলাশয় মানে ওটা খুললেই যদি পেয়ে যাও, সেটাকে বলবে ডিউন স্ল্যাক। এবং ফাইনালি একদম ওপরে দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি, সেখানে তোমার গাছ টাছ থাকবে। দেখবে দীঘার দিকে তোমরা হয়তো দেখেছো ঝাউবন আছে, সো সেই ঝাউবনটা হলো কিন্তু ক্লাইম্যাক্স কমিউনিটি বা ম্যাচিওর ডিউন, যেটা দেখবে তোমার সি থেকে অনেকটা দূরে থাকে। এবং সি আর এই ঝাউবনের মধ্যে যে জায়গাগুলো পরপর করে এখানে সাজানো আছে, এবং সেটাকে এক কথা আমরা বলছি স্যামোসিরি। পিটা এখানে কিন্তু সাইলেন্ট, তাছাড়া এখানে গল্প লেখা আছে, পড়ে নেবে। এবং সি এর কাছে একটু অ্যালকালাইন পিএইচ, কারণ ওখানে দেখো NaCl ঝাপটে এসে পড়ছে, সে 8.5, এবং আস্তে আস্তে যত পেছাবে, যত তুমি ল্যান্ড মাসের দিকে যাবে, তত সেটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা বুঝলে। আরেকটা বলে দিই, লিথোসিরি। লিথোসিরি মানে হচ্ছে র কালার। লিথোসিরি এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আছে, বলে দিই লিথোসিরি মানে কী করে তোমার ওই রক তৈরি হয়েছিল। ফার্স্টে স্মুথ সারফেসে ইগনিয়াস রক ছিল, পরবর্তীকালে ইগনিয়াস রকের উপর ফার্স্ট পাইনিয়ার স্পিসিস যে এসছে তাকে ক্রাস্টোজ লাইকেন বলছে। এটা হচ্ছে লাইকেনের একরকম ভাগ। দে রিলিজ টক্সিন, এবং এরা ওইখানে টক্সিন রিলিজ করে আস্তে আস্তে ক্ষয়ে দিচ্ছে ওই ইগনিয়াস রকগুলোকে, যেটাকে রক ওয়েদারিং বলা হয়। রক ওয়েদারিং স্টার্ট, এবার ক্ষয়ে যাচ্ছে। তারপরে ফাইনালি ক্রাস্টোস লাইকেন চলে গেলে, এবার চলে এলো নেক্সট সাকসেশনের ফোলিওস লাইকেন, তারপর চলে এলো মসেস, তারপর চলে এলো হার্বস, এবার আস্তে আস্তে গাছ দেখতে পাচ্ছ। তারপরে চলে এলো শার্পস, তারপরে চলে এলো মেসোফাইট, তারপরে চলে এলো ফাইনাল ফরেস্ট, যেটা তোমার হলো ডমিনেটিং ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। সেটাই এখানে আবার লেখা আছে যে ফার্স্ট তোমার বেয়ার রক হলো, সেটা আস্তে আস্তে ওয়েদারিং হলো লাইকেনের টক্সিনের জন্য। লাইকেন্সগুলো তোমার কেমিক্যাল ইরোশন করছে। কেমিক্যাল ইরোশন মানে ওই যে পাথরগুলোকে ক্ষইয়ে দিচ্ছে বা ওয়েদারিং করছে, তার জন্য মস এলো। মস সয়েল ফর্মেশনে হেল্প করলো। তারপরে তোমার ছোটো ছোটো প্ল্যান্ট এলো, যেমন ভ্যাসকুলার প্ল্যান্ট, এবং আস্তে আস্তে তার ডাইভার্সিটিগুলো বাড়লো। তো ফার্স্টে তোমরা পড়বে ক্রাস্টোজ লাইকেন আসে, তাদের স্ট্রাকচার্সগুলো পড়বে, এগুলো কিছু বলার নেই ইতিহাসের মতো। ক্রাস্টোজ লাইকেনের পরে যে আসে সেই ফোলিওস লাইকেন। ফোলিওস লাইকেনের পরে মাইক্রো সাকসেশন হয়। মাইক্রো সাকসেশনের পরে ফাইনালি তোমার একদম বড় তুমি ফরেস্ট পেয়ে গেলে, কোনো অসুবিধা নেই আর কি। এটা একটা ছবি ছিল, ভালো জানি না আছে কি না।
এই মুহূর্তে তো নেই। হাইড্রোসিরিয়া যেটা জলের ওপর হচ্ছে, এটা তো সবচেয়ে সোজা। 1 নম্বরে ধরো জলের ওপর ভাসা প্ল্যান্ট ছোট ছোট, তারা মরে নিচে পড়ে যাচ্ছে, সেই জন্য নিচের অ্যারো দিয়ে দেখানো। আচ্ছা, সেই জায়গাটা ফার্টাইল হয়ে গেলে, কারণ দেখো ওরা তো ডিকম্পোজ হয়ে যাচ্ছে, সেই ফার্টিলিটির জন্য 2য় নাম্বার প্ল্যান্ট জন্ম নিল, যেটাকে রুটেড সাবমার্জড বলছি। এবার তারা মরছে, তারা মরার জন্য সেই জায়গাটা আরও বেশি ফার্টাইল হচ্ছে, দিয়ে সেখানে 3 নম্বর প্ল্যান্ট হলো রুটেড ফ্লোটিং প্ল্যান্ট। তারপরে 4 নম্বরে সিমিলারলি ওইভাবে আস্তে আস্তে তোমার 4 নম্বরে এলো রিড, সোয়াম্প, অ্যাম্ফিবিয়ান স্টেজ, এগুলো কিন্তু সব প্ল্যান্টের নাম, ঠিক আছে, প্ল্যান্টের একটা স্টেজের নাম। তারপর 5 নম্বর জায়গাটা তৈরি হলো তোমার সিল্টিং হয়ে, মানে ওই মাটিটা ওই জায়গাটা ক্ষয়ে ক্ষয়ে যে যাচ্ছে, সেই জায়গাটাকে সিল্টিং বলছি। 5 নম্বরে যে গাছটা এলো সেটার নাম সিড মেডো স্টেজ। তারপরে এলো ফ্লোটিং স্টেজ, ফাইনালি ফ্লোটিং থেকে আস্তে আস্তে ল্যান্ডে আসছে। এবার উডল্যান্ড এলো 6 নম্বরে। তারপরে বড় বড় ফরেস্ট স্টেজ এলো, সেটাই দেওয়া হয়েছে যে প্রথমে তোমার জলের মধ্যে ভাসবে, এটা লেখাটা ফ্রি ফ্লোটিং স্টেজ, সেখানে পাইনিয়ার স্পিসিসরা এলো, মানে ছোটো ছোটো ফ্রি ফ্লোটিং গাছগুলোকে আমরা পাইনিয়ার বা আর্ট সিলেক্টেড স্পিসিস বলছি। তারপরে রুটেড সাবমার্জ এলো, তারপর রুটেড ফ্লোটিং এলো, তারপরে তোমার যেটা বলছে অ্যাম্ফিবিয়ান স্টেজ বা রেড সোয়াম্প স্টেজ, আর তারপরে সিড মেডো স্টেজ, এবং তারপরে উডল্যান্ড স্টেজ। উডল্যান্ড স্টেজ থেকে ফাইনালি তুমি ফরেস্টটাকে পেয়ে গেলে, ঠিক আছে। তো ফার্স্ট পার্টটাকে আমরা বলছি যে দেখো অ্যাকোয়াটিক স্টেজ, কারণ এটা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে বা ডুবে আছে। তারপরে তো তোমার ল্যান্ডে চলে এসছে, তাই নিচের জায়গাটাকে কিন্তু আমরা টেরেস্ট্রিয়াল স্টেজ বলছি, মানে সিড মেডো স্টেজ থেকে ফরেস্ট ক্লাইম্যাক্স অফ দি টেরেস্ট্রিয়াল স্টেজ। এটার বড় করে লেখা আছে, সব পড়বে। এটা হচ্ছে হাইড্রোসিরি, যেটা এই আঁকাটা দেখালাম। ফাইটোপ্ল্যাঙ্কটন স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, সাবমার্জ স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, ফ্লোটিং স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, রিড সোয়াম্প স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, সিড মেডো স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, উডল্যান্ড স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, ফাইনালি ক্লাইম্যাক্স স্টেজে কী কী প্ল্যান্ট পাবে, এটা তোমাদের মুখস্থ করার দায়িত্ব পড়বে। নেক্সট 3 রকমের ল আছে, খুবই সোজা। ফার্স্ট লেবিক ল। লেবিক ল বলেছিল যে অ্যাকর্ডিং টু দিস ল এনি নিউট্রিয়েন্ট ওয়েন ফল বিলো ইজ ক্রিটিক্যাল রিকোয়ার্ড কন্ডিশন ইট বিকামস লিমিটেটিং। কোনো একটা খাবার বা নিউট্রিয়েন্ট যদি তার যতটা থাকা দরকার, সব কিছু তো একটা ক্রিটিক্যাল থাকে। আমাদের বডিতে যেমন দেখবে ঠিক করা থাকে যে এতটা প্রোটিন নিতে হয়, বেশি নিলেও রোগ হবে, কম নিলেও রোগ হবে, এতটা কার্বোহাইড্রেট নিতে হয়, বেশি নিলেও রোগ হবে, কম নিলেও রোগ হবে। তো সেইটা বলতে চাইছে যে উনি যে সেই ক্রিটিক্যাল লেভেল থেকে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যেমন ডেজার্টে এমনি তো জল কম পাওয়া যায়, তো সেখানে যদি একদমই জল না থাকে সমস্যায় পড়বে। 2টো পোলসে সানলাইট খুব কম পৌঁছায়, এমনিই তো ওটা কম, তার মধ্যে সেটা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়েও নিচে চলে গেলে সমস্যা হতে পারে। সিমিলারলি ওশানে দেখবে নিউট্রিয়েন্ট এমনিই কম থাকে, তো সেক্ষেত্রে যদি একদম ভ্যালুর থেকেও তুমি নিউট্রিয়েন্ট কমিয়ে দাও তাহলে সমস্যা। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে নাইট্রোজেন কম থাকে কিন্তু, মানে গাছপাচে, ঠিক আছে, সেই জন্য তো নাইট্রোজেন ফিক্স করতে হয়। তো তাদের ক্ষেত্রে যদি তুমি আর একদমই নাইট্রোজেন ফিক্স করে না দাও, সেটা তাদের সমস্যা হয়ে যাবে। সিমিলারলি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে ফসফেট অলরেডি কম থাকে, আরও একদমই যদি ক্রিটিক্যাল মানে 0 করে দাও তাহলে সমস্যা হতে পারে। ব্ল্যাকম্যান ল অফ লিমিটেটিং ফ্যাক্টর 1905 সালে উনি দিয়েছিলেন। অ্যাকর্ডিং টু দিস বায়োলজিক্যাল প্রসেস কন্ট্রোল বাই আ নাম্বার অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস। উনি বলেছিলেন যে একটা বায়োলজিক্যাল প্রসেস চলার জন্য এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর দুটোই দরকার, এবং যদি এক্সটার্নাল বা ইন্টারনাল ফ্যাক্টর কমে যায় তাহলে সমস্যা দেখা দেবে এবং গ্রোথ হবে না। যেমন ফটোসিনথেসিসের জন্য CO2 লাগে, লাইট লাগে, টেম্পারেচার লাগে, ক্লোরোফিল লাগে, ওয়াটার, এগুলো সব এক্সটার্নাল আর ইন্টারনাল ফ্যাক্টর দুটোই কিন্তু দরকার। এর মধ্যে যে কেউ একটা অভাব হয়ে গেলে প্ল্যান্টের ফটোসিনথেসিস হবে না, গ্রোথ হবে না। লাস্ট হচ্ছে শেলফোর্ডস ল অফ টলারেন্স। উনি বলেছিলেন লেবিকের সাথে মিলিয়ে, লেবিক তো শুধু বলেছিল যে কমে গেলে অসুবিধা, ইনি বলেছিলেন কমে গেলেও অসুবিধা আবার অত্যাধিক বেড়ে গেলে অসুবিধা। তার সব থেকে ভালো এক্সাম্পল, ধরো বডিতে অক্সিজেন কমলে আমাদের শ্বাসকষ্ট হয়ে হাইপক্সিয়া হবে। সিমিলারলি যদি অত্যাধিকও একটা লেভেলের থেকে বেড়ে যায় সেটাও তো ক্ষতিকর, তাহলে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হবে ROS, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা। উনি বলেছিলেন প্রত্যেকটা অর্গানিজমের গ্রোথের জন্য সব কিছু যেন অপটিমাম থাকে, মানে একটা লেভেলে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরো শেলফোর্ড ল অফ টলারেন্স বলেছেন, যারা একদমই বেশি টেম্পারেচারের চেঞ্জকে সহ্য করতে পারে না, যারা তুলু তুলু করা হয় তাদেরকে স্টেনোথার্মাল বলা হয়। যারা একদম অতি গরম টেম্পারেচারও থাকতে পারে আবার একদম ঠান্ডা টেম্পারেচার থাকতে পারে তাদেরকে ইউরি থার্মাল বলা হয়। সেই অনুযায়ী এগুলো পড়ে নেবে। যারা খুব কম জলেও থাকতে পারে আবার বেশি জলেও থাকতে পারে তাদেরকে তুমি স্টেনোহাইড্রিক বলবে। আর যারা একটু কমে গেলে বা অত্যাধিক বেড়ে গেলেও সহ্য করতে পারে না তাদেরকে তুমি ইউরিহাইড্রিক বলবে। এইভাবে বাকিগুলো পড়ে নেবে। এটা হচ্ছে শেলফোর্ডস লর একটা গ্রাফ, ভালো করে পড়বে। এক্স অ্যাক্সিস জোন অফ টলারেন্স আছে, আর ওয়াই এ গ্রোথ দেখছো, তো একদম কোনারগুলো তো হচ্ছে তোমার দেখো জোন অফ ইনটলারেন্স, মানে এইরকম যদি থাকে তো এটা তো অতি কম 10, ধরো কোনো একটা খাবারই ধরো সেটা 10 মিলিগ্রাম, খুবই কম। আবার একদম 100 মিলিগ্রাম হলে তোমার ধরো প্রোটিন, তোমার তো বেশি হলে ইউরিক অ্যাসিড হয়ে যাবে বডিতে, সেটাও ভালো না। এটা হলো ক্রিটিক্যাল মিনিমাম জোন, আর এইটা হলো ম্যাক্সিমাম। উনি বলেছেন যে এই ম্যাক্সিমাম জোনে যদি থাকে বডিতে সব কিছু তাহলে তার গ্রোথটা খুব ভালো হয়। ধরো আমি বলছি যে 20 থেকে 40 মাইক্রোগ্রাম মতন প্রোটিন যদি তুমি বডিতে নাও তাহলে তুমি একদম ঠিকঠাক তোমার গ্রোথ হবে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে গেল তার ম্যাক্সিমাম গ্রোথ অপটিমাল রেঞ্জ, ঠিক আছে, এটা হয়ে গেল। আর টিলম্যানস রুলটা আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেবো। টিলম্যানস রুল কিছু না বলে দিচ্ছি। টিলম্যানস রুল বলেছিল যে দুটো স্পিসিস যদি কোথাও একটা থাকে এবং যে
কম খাবার পেয়েই খুশি হয়ে যায়, কম খাবারই তার পেট ভরে যায়, সেই বেঁচে যাবে। যেমন তার এক্সাম্পল দেখো, স্পিসিস এর একটা গ্রাফ দিয়েছি, যার দেখো প্রচুর খাবার লাগছে, তাই জন্য তার গ্রাফটা অত্যাধিক উঁচু, মানে বেশি ফুড দিলে তবেও গ্রোথ দেখাবে। সিমিলারলি স্পিসিস বিতে আসো, এর কিন্তু বেশি ফুড লাগছে না, এই গ্রাফটা ছোটো, মানে অল্প ফুডেই সন্তুষ্ট কিন্তু, ঠিক আছে। এবার দুজনকে এক জায়গায় রাখো, তখন দেখা গেছে যে স্পিসিস বি কিন্তু গ্রো করতে পেরেছে, স্পিসিস এ পারেনি। কেন? কারণ স্পিসিস বিকে তুমি অল্প খাবার দিয়েছো, তো তাতেই পেট ভরে গেছে, সেটা অসুবিধা হয়নি, ও বেঁচে গেছে। কিন্তু স্পিসিস এত বেশি খাবার লাগে, সেটা তো তুমি দিতে পারোনি, সেই জন্য কিন্তু যে কম খাবার খাবে সে বেঁচে যাবে, আর যে বেশি খাবার খাবে সে মরে যাবে। এর এক্সাম্পল হচ্ছে তোমার দেখো, যেমন এ বি সি ডি, এর সবচেয়ে কম লাগে 10, বাকিদের বেশি লাগে 20, 50, 40। সেই জন্য যখন একটা জায়গায় রাখবে যে সবচেয়ে কম, মানে ওই এ যেহেতু 10 মাইক্রোগ্রাম লাগে, তাই ও কিন্তু ডমিনেটিং হবে। সিমিলারলি এখানে বলতে যাচ্ছে একটা এরিয়াতে স্পিসিস 1-এর নাইট্রোজেন বেশি লাগে কিন্তু ম্যাগনেসিয়াম কম লাগে, ঠিক আছে। মানে এটা হচ্ছে টিলম্যান রুলেরই আরেকটা রুল, মানে এটাও উনি বলেছিলেন যে একটা জায়গাতে যদি দুটো স্পিসিস থাকে পাশাপাশি, তাহলে দেখবে যে যার নাইট্রোজেন বেশি লাগে তার আবার ম্যাগনেসিয়াম কম লাগে। আবার যদি পাশে আর একটা স্পিসিস 2 নাও, তার অপোজিট হবে, তার ম্যাগনেসিয়াম বেশি লাগবে অথবা নাইট্রোজেন কম লাগবে। এইভাবেই কিন্তু স্পিসিসরা পাশাপাশি অ্যাডজাস্ট করে থাকতে পারে। কিন্তু কোনো ক্ষেত্রে এবার দুটো স্পিসিসকে তুমি কম মানে এক জায়গায় রেখে দিয়েছো, সেক্ষেত্রে যার সবচেয়ে কম খাবার লাগবে সে বেঁচে যাবে। ধরো স্পিসিস মানে আলাদা আলাদা যখন গ্রো করছিল কোনো তো সমস্যা নেই, এবার দুটোকে একদম কাছাকাছি রেখে দিয়েছো, তখন দেখা গেছে যে স্পিসিস 2-র ম্যাগনেসিয়ামটা খুব কম লাগে, যতটা না স্পিসিস 1-এর নাইট্রোজেন লাগে। মানে ধরো স্পিসিস 1-এর নাইট্রোজেন লাগে 70 গ্রাম, আর স্পিসিস 2-র ম্যাগনেসিয়াম লাগে 10 গ্রাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু স্পিসিস 2 অ্যামাউন্টটা কম লাগে, তো সেক্ষেত্রে কিন্তু স্পিসিস 2-ই জিতে যাবে এবং ওই কিন্তু তোমার ডমিনেটিং হবে। এই কটা ছিল রুলের ব্যাপারে।